ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইনফোসিস, দেখুন ইনফোসিসকে দেখলে দেখা যাবে আজকের দিনে 2.5%-এর ওপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে বা দেখাচ্ছে। স্যার টিসিএসকে দেখলে দেখা যাবে, দেখুন টিসিএস 3%-এর ওপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এইচসিএল টেক প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি উইপ্রোকে দেখি তাহলে উইপ্রোকে দেখলে দেখা যাবে কিন্তু এই কোম্পানিটাও 2.5%-এর উপরে কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এলটিআই মাইন্ডট্রি এই কোম্পানিকেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু 1.5%-এর উপরে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানিকে দেখলে দেখা যাবে তারা কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। হঠাৎ কি এমন হলো যেখানে আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছিল, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন লাস্ট এক মাসে কোম্পানিটা কিন্তু 12%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আইটি সেক্টর এরকম পড়ছে। আজকে কত তারিখ স্যার? আজকে হচ্ছে 18 তারিখ। 18 তারিখে একটা ব্যাপক বড় ইভেন্ট হওয়ার কথা আছে, যে ইভেন্টটার ওপরে কিন্তু ইন্ডিয়ান মার্কেট সহ ইউএসের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট করবে। স্যার ফেডারেল ওপেন মার্কেট কমিটি অর্থাৎ এফওএমসির মিটিং 17-18 তারিখে হওয়ার কথা ছিল, এবং 18 তারিখে আজকের দিনে লেট নাইটে কিন্তু এর আউটকাম পাওয়া যাবে নিয়ার অ্যাবাউট 11টা সাড়ে 11টার দিকে, রাত্রের দিকে আমাদের টাইম অনুযায়ী বলছি। তো স্যার এই এফওএমসি যতটুকু যা শোনা যাচ্ছে যে কি রেট কাট এর ডিসিশন কিন্তু নিতে পারে ফেড, আমেরিকার সেন্ট্রাল ব্যাংক, যেখানে আমাদের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই। তো আমেরিকার সেন্ট্রাল ব্যাংক, সেই সেন্ট্রাল ব্যাংক কিন্তু রেট কাটের ডিসিশন নিতে পারে। তো রেট কাট হওয়া মানে কিন্তু লোন সস্তা হওয়া, লোন সস্তা হওয়া মানে মার্কেটে লিকুইডিটি আসা। তো তার পাশাপাশি যদি ফেড রেট কাট করে তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটও কিন্তু বলতে পারেন আরবিআইও রেট কাট করবে। তো আরবিআই রেট কাট করলে আমাদের ইকুইটি মার্কেটের জন্য কিন্তু ভালো হবে। তো ইনফ্লো বাড়বে, ইকুইটি মার্কেট ভালো মুভমেন্ট করবে, প্রচুর মানুষের হাতে টাকা থাকবে। যদি একবার রেট কাট শুরু হয় তাহলে আস্তে আস্তে কিন্তু মাল্টিপল রেট কাট হতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই ইভেন্টের জন্য কিন্তু বলতে পারেন যে যারা ভালো প্রফিটে রয়েছে তারা প্রফিট বুকিং করছে। যদি এখান থেকে নেগেটিভ নিউজ আসে, অর্থাৎ রেট কাট না করে যদি রেটটাকে আবার রেখে দেয় যেরকম ছিল সেরকমই যদি রাখে, তাহলে কিন্তু ইউএসের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেট, আমাদের মার্কেট পড়বে, তার পাশাপাশি সবচেয়ে বেশি পড়বে আইটি মার্কেট। দেখুন আমরা যদি ইনফোসিসকে দেখি তাহলে ইনফোসিসকে দেখলে দেখা যাবে দেখুন ইনফোসিস লাস্ট 5 দিনে 1%-এর ওপরে পড়েছে, প্রায় 1.5%-এর কাছে। লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে ইনফোসিস কিন্তু 2%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং 6 মাসে দেখলে দেখা যাবে ইনফোসিস 18% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদি আমরা এখান থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে যে ইনফোসিস 38% মুভমেন্ট দেখিয়েছে 3রা জুন থেকে 16ই সেপ্টেম্বর। দেখানোর পিছনে কারণ কিন্তু রেট কাটের স্বপ্ন, যেটা ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি দেখিয়েছে। তো সেটার আউটকাম আজকে আসতে চলেছে। যদি পজিটিভ নিউজ আসে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু এখান থেকে আরও বেশি ধামাকা দেখাবে, যেখানে এই কোম্পানিগুলো কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তো এই একটা ইস্যুর জন্য কিন্তু আজকে বলতে পারেন যারা ভালো প্রফিটে রয়েছেন লাস্ট 3 মাসে 35% মানে বিশাল প্রফিট। তো যারা প্রফিটে রয়েছেন তারা কিন্তু তাদের প্রফিট বুকিং করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভয় পাওয়ার কিচ্ছু নেই, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি এই কোম্পানিগুলো। কি ইনফোসিস বলুন, কি টিসিএস বলুন, কি এইচসিএল টেক বলুন, কি উইপ্রো বলুন, এই কোম্পানিগুলো কিন্তু বাই করে রেখে দেওয়ার মতন কোম্পানি। মার্কেটে যা কিছুই হোক না কেন, ভূমিকম্পই হোক না কেন, এই কোম্পানিগুলো কিন্তু আলটিমেটলি আপনাকে ভালো রিটার্ন প্রোভাইড করে দেবে। সেটা এই কোম্পানিগুলো লং টার্মের চার্ট প্যাটার্ন দেখলে আপনি বুঝতে পারবেন। মাল্টিপল টাইমে অনেক কিছু হয়ে গেছে, 2008 বলুন, 2001 বলুন, 2020 বলুন, 2021-এর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন, তারপরে রেট হাইক বলুন, তো তাও কিন্তু কোম্পানিটা 16,327%। শুধু এই কোম্পানির কথা বলছি না, আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানির কথা বলছি। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আর যদি যে ইভেন্টটা হতে চলেছে সেখান থেকে যদি পজিটিভ কিছু নিউজ পাওয়া যায় তাহলে তো বল্লে বল্লে হয়ে গেল। স্যার হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড, তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 0.68% কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে কোম্পানিটা যদি আমরা লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে 65% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে এসছে, প্রায় 36-37% কিন্তু নিচে চলে এসছে। আমরা যদি লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে লাস্ট এক বছরে কোম্পানিটা 53% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট 5 বছরে 123% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা কাজ কী করে দেখুন, জিঙ্ক এবং সিলভার
এই কোম্পানিটা কিন্তু প্রডিউস করে। 1966 সাল থেকে কোম্পানিটা কাজ করছে এবং হিন্দুস্তান জিঙ্ক এই কোম্পানিটা কিন্তু বলছে কি জিঙ্ক লিড অ্যান্ড সিলভার বিজনেসে ইন ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ইন্টিগ্রেটেড জিঙ্ক প্রডিউসার অ্যান্ড ফিফথ লার্জেস্ট সিলভার প্রডিউসার গ্লোবালি। তো স্যার বুঝতে পারছেন কোম্পানিটা কাজ কী করছে। স্যার আজকে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানির বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই। এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন হিন্দুস্তান জিঙ্ক আউটলাইন 2.5 বিলিয়ন এক্সপেন্সেস প্ল্যান টু কত বিলিয়ন ডলার এক্সপেন্সেস টু ডবল আউটপুট ওয়ার্ক টু বিগেইন কত FY26। স্যার এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো মতন বোঝা যাবে যে হিন্দুস্তান জিঙ্ক ইনভেস্টমেন্ট করতে চলেছে 2.5 বিলিয়ন ডলার, যেখানে 20,900 কারোর। কিসের জন্য যে প্ল্যান করছে কোম্পানি, তার যে প্রোডাকশান ক্যাপাসিটি সেটা 2 মিলিয়ন টন করার, যেটা জিঙ্ক, লেড এবং সিলভারের ক্ষেত্রে। এটা কে বলছে? এটা স্যার বলছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার অরুণ মিশ্রা একটা ইন্টারভিউতে। এবং তার পাশাপাশি তিনি আরও জানাচ্ছেন যে দ্য এক্সপেনশন ইজ এক্সপেক্টেড টু স্টার্ট ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ দ্য নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার। তো স্যার কোম্পানির কিন্তু বিজনেস বাড়তে চলেছে। তারপরে যদি বলেন যে কোম্পানি পড়ছে কেন, দেখুন স্যার শর্ট টাইমে অনেক কিছু হতে পারে, আপনাকে লং টার্ম ভাবতে হবে এবং লং টার্ম ভেবে তারপরে কিন্তু চিন্তাভাবনা নিতে হবে। দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ কত 2 লাখ কারোর, যেখানে কোম্পানিটা ডিভিডেন্ড ইল্ড কত 7%-এর ওপরে। তো 7% একটা ডিভিডেন্ড, যেখানে তার পাশাপাশি দেখলে দেখা যাবে 5 বছরে ডবলের বেশি রিটার্ন, তো আর কি দরকার। ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটা এনবিএফসি কোম্পানি, যে কোম্পানিটা হচ্ছে একমাত্র বলতে পারেন যে কাজ করে কিসের রিনিউয়েবল সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে, যেখানে বড় বড় কোম্পানি তার সাথে এমএসএমই কোম্পানি এবং সোলার রুফটপে এখন রিটেল সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। আজকের দিনে দেখলে দেখাবে, দেখুন 0.66% একটা আপসাইড মুভমেন্ট দেখি, যে কোম্পানিটা হাই মেরেছিল 310, সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন অনেকটা ডিসকাউন্টে চলছে। কত চলছে? 229-এ। তো স্যার এই যে কোম্পানিটা এক বছরে দেখলে দেখা যাবে, দেখুন 282% রিটার্ন দিচ্ছে, যদিও কোম্পানির কিন্তু এখনও 1 বছর পূর্ণ হয়নি। নভেম্বরের 29 তারিখ আসলে কিন্তু 1 বছর পূর্ণ হবে। তো স্যার কারণ নভেম্বর 29 তারিখে কোম্পানিটা কিন্তু লিস্ট হয়েছিল, তো লিস্ট হওয়ার পর থেকে কিন্তু কোম্পানিটা মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিয়েছে বলতে পারেন। তো এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে, আর রিনিউয়েবল সেগমেন্ট কিন্তু জাস্ট শুরু বলতে পারেন। গুটি কয়েক পথ চলেছে, এখনও বহু দূর পর্যন্ত বাকি। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে সামিট হচ্ছে রিনিউয়েবল এনার্জি সেগমেন্টকে নিয়ে, যেখানে আমরা কিন্তু গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে সেই লক্ষ্যমাত্রার দিকে পৌঁছাতে কন্টিনিউয়াসলি এগ্রেসিভলি ভূমিকা গ্রহণ করে যাচ্ছে। সেখানে আমরা দেখেছি যে প্রতি কটা রিনিউয়েবল সেগমেন্টে যতগুলো কোম্পানি আছে, কি টাটা পাওয়ার বলুন, কি আদানি বলুন, কি জেএসডব্লিউ এনার্জি বলুন, সব কটা কোম্পানি কিন্তু রিইনভেস্টমেন্টের কথা বলছে এবং গভর্নমেন্ট যে 500 গিগাওয়াট যে লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে, তো সেই গিগাওয়াটে পৌঁছানোর জন্য কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইরেডাও কিন্তু তৎপর এবং তার সিএমডিও কিন্তু তার বিজনেসটাকে বাড়ানোর কথাই বলছে। তো অদূর ভবিষ্যতে এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। যদি আপনার মনে হয় যে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাবে, তাহলে এই কোম্পানিকে ব্যাপক কাজ করতে হবে। যেটা স্যার একটু আগে বললাম যে 4th গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর মিট, যেখানে রিইনভেস্টমেন্টের কথা হচ্ছে, কোথায় হচ্ছে? গুজরাটে। সেখানে ইরেডার যে চেয়ারপারসন প্রদীপ কুমার দাস, তিনি কি বলছেন? তিনি বলছেন যে ইরেডা 37 ইয়ার্স হয়ে গেছে এবং লিডিং বলতে পারেন রিনিউয়েবল সেগমেন্টে বা গ্রিন এনার্জি সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করা এনবিএফসি হিসেবে। তো এই কোম্পানি কী করছে? যে রিনিউয়েবল সেগমেন্টে কোম্পানিগুলোকে হেল্প করছে এবং তার পাশাপাশি গভর্নমেন্ট দেখুন কান্ট্রি অ্যাচিভ দ্য কান্ট্রি রিনিউয়েবল এনার্জি টার্গেট, যে কান্ট্রি যে টার্গেট রেখেছে সেখানে অ্যাচিভমেন্টের জন্য কিন্তু চেষ্টা করছে। তার পাশাপাশি যেখানে কোম্পানির এমডি কি বলছে, সিএমডি, তারা বলছে কোম্পানি কমিটেড টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস স্ট্র্যাটেজিক ফোকাস অন দ্য ফাইন্যান্সিং রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। কিসের জন্য? উইথ দ্য কান্ট্রি যে টার্গেট রেখেছে 2030 এবং 2047-এর যে বিকশিত ভারত, সেই টার্গেট পূরণ করার জন্য। তো স্যার বিজনেস বুঝুন, গভর্নমেন্ট কী বলছে সেটা বুঝুন। কোম্পানি অনেক ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, রাডারে রাখতে পারেন বা এখান থেকে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন। স্যার কোম্পানি অনেকটা নিচে চলে এসছে।
ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। এখান থেকে লার্নিং নিয়ে আপনি যে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবেন কোম্পানি বাই করা যায় কিনা। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।